আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনা পরবর্তী অর্থনীতি সচল রাখতে বিদেশি বিনিয়োগের তাগিদ বিশেষজ্ঞদের দপ্তরগুলোর সমন্বয় বাড়ানোর আহ্বান। সারা দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সংক্রমণের সবার উপরে ঢাকা বিভাগ, কঠোর হওয়ার পরামর্শ। করোনা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে আমদানিকারক ও C&F এজেন্ট, বেকার শ্রমিকরাও। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে, আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: বঙ্গবন্ধুর জামাতা পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া মৃত্যুবার্ষিকী আজ, তাকে অনুসরণের আহ্বান সহকর্মীদের। শুরুতেই আমাদের বিশেষ আয়োজন, আসুন বাংলাদেশে। করোনা পরবর্তী সময়ে অর্থনীতির প্রায় সব সূচক পুনর্গঠন করতে বিদেশি বিনিয়োগ প্রয়োজন। ওষুধ শিল্প, হাসপাতাল, কৃষি, খাদ্য নিরাপত্তা, অবকাঠামো সহ নানা খাতে বিনিয়োগের সুযোগ আছে বাংলাদেশে। যেসব কোম্পানি চীন থেকে বিনিয়োগ সরিয়ে নিচ্ছে, তাদেরকে বাংলাদেশে আনতে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তৌহিদুর রহমানের 3 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। করোনার কারণে কঠিন সময় অতিক্রম করছে বিশ্ব অর্থনীতি। সম্পদশালী রাষ্ট্রগুলোর অর্থনীতিতেও বড় ধাক্কা লেগেছে। এর ফলে হ্রাস পাবে রেমিটেন্স প্রবাহ, দেশে বাড়ছে বেকারত্বের আশঙ্কা, নাজুক পরিস্থিতির শঙ্কা ব্যবসা বাণিজ্যেও। এমন অবস্থায় দেশের অর্থনীতির চাকা সচল করতে বিদেশি বিনিয়োগের তাগিদ দেন সিপিডির এই গবেষক। যারা অঙ্গীকারনামা ও স্বাক্ষর করেছেন তাদেরকে আমরা মনে করি যে বিডা এবং এসিজের কর্তৃপক্ষ থেকে তাদেরকে তাগাদা দেওয়া, যাতে দ্রুততর সময়ে তারা তাদের প্রথম ভাগের বিনিয়োগের কাজটি যেন করোনা পরবর্তী সময়কালে শুরু করেন। সেটার ফলে এখানে যেমন উৎপাদনে তা ভূমিকা রাখবে, কর্মসংস্থান ভূমিকা রাখবে। এই মুহূর্তে বেশ কয়েকটি খাতে বিনিয়োগের সুযোগ আছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। ফার্মাসিউটিক্যাল যে আসতে পারে, ভালো, আমাদের একটা বেশ পরিচিত হয়ে গেছে সারা বিশ্বে। আরেকটি খুব চমৎকার খাত আছে আমাদের এখানে, কিন্তু এটা আমি মনে করি এখনও পুরোপুরি ব্যবহার হয়নি। সেটা হলো এগ্রি বিজনেস, কৃষি, খাদ্য, মাছ, মুরগি, যে পোলট্রি, এর কিন্তু বিশাল বাজার বিশ্বে আছে। আমার কাছে বেশি আসবে ওই সকল শিল্প যেখানে মানুষ, কাঁচা মানুষ, শ্রমিক, পিওর বেশি ব্যবহার করা যায়। বিনিয়োগের জন্য চীনের বিকল্প দেশ এখনও তৈরি হয়নি, তাই বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা, এমন মন্তব্য করে অর্থনীতি ও বাণিজ্য বিশ্লেষকদের তাগিদ সক্ষমতা বাড়ানোর। আমলাতন্ত্রের জটিলতা কাটিয়ে উঠে যে ধরনের একটা অবস্থা থাকার কথা, প্রাতিষ্ঠানিক যে অবস্থা থাকার কথা, সেদিক থেকে বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে আছে। যেখানে এক জায়গায় যাবে, 3-4 মিনিস্ট্রির লোকজন নিয়ে বসবে, বড় বড় ইনভেস্টমেন্ট যেগুলি আসবে, ধরেন অন দি স্পট বসে কোথায় কি সব ফাইনাল শেষ, এরকম করেন, দেখবেন যে কীভাবে ইনভেস্টমেন্ট আসে। এমবিআর ও বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় বাড়ানোর তাগিদও দেন তারা। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের সবগুলো জেলাতেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। সুস্থ হয়ে অনেকে ফিরলেও তা আক্রান্তের সংখ্যার চেয়ে অনেক কম। নোয়াখালীর হাতিয়ায় করোনা উপসর্গ নিয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। তার বাসা লকডাউন করা হয়েছে। তিনি ল্যাবের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। রংপুরে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। নতুন করে আক্রান্ত হয়েছে 31 জন। আক্রান্তের মধ্যে 12 পুলিশ কর্মকর্তা ও 1 জন নার্স, পুলিশ কর্মকর্তার পরিবারের 5 সদস্য ও ব্যাংক কর্মকর্তার পরিবার রয়েছে। গাজীপুরে আরও 3 পোশাক শ্রমিক করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত হলেন 13 জন শ্রমিক। কেরানীগঞ্জে নতুন করে 5 জন করোনা আক্রান্ত হয়েছেন। সিলেটে আক্রান্ত হয়েছেন 3 জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 7 জন। নাটোর ও ভালুকায় 2 জন স্বাস্থ্যকর্মী করোনা শনাক্ত হয়েছে। সিরাজগঞ্জে আক্রান্ত হয়েছেন 2 জন। বগুড়ায় চিকিৎসক, পুলিশ সহ 5 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে 4 জন ঢাকা ফেরত। জামালপুরে করোনায় আক্রান্ত সাংবাদিক সহ 34 জন সুস্থ হয়ে আইসোলেশন থেকে বাড়ি ফিরেছেন।
দর্শক, রাজধানীর শাহজাহানপুর কাঁচা বাজারে আছেন সহকর্মী আদিত্য মামুন। সেখানকার পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদিত্য। হ্যাঁ পলি, আমি অবস্থান করছি যে জায়গাটিতে, এটি হচ্ছে শাহজাহানপুরে, এবং এখানে কাঁচা বাজার থাকায় আসলে বেশ মানুষের জনসমাগম আছে, এবং জনসমাগম রোধ এবং সামাজিক দূরত্ব নিশ্চিতে সেনাবাহিনীর একটি টিম কাজ করছে সকাল থেকেই, এবং আমরা সেই খবরটি আসলে আপনাকে জানাবো যে মানুষ যেন সামাজিক এভাবে দূরত্ব বজায় রেখে বাজারঘাট এবং নিত্য নৈমিত্তিক যে তাদের কাজ আছে সেগুলি করে সুষ্ঠুভাবে বাড়ি ফিরতে পারে, সেই ব্যাপারে আসলে তদারকির জন্য সেনাবাহিনীর এই দলটি মাঠে আছে। তো আমরা এখন কথা বলবো ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলামের সঙ্গে, যিনি জানাবেন যে এই করোনা পরিস্থিতিতেও কিভাবে আসলে জনগণকে সামাজিকভাবে সুরক্ষিত রাখা যাচ্ছে এবং তাদেরকে সচেতনতার যে কাজগুলি করা যাচ্ছে সেই বিষয় নিয়ে আমরা এখন ক্যাপ্টেন শফিকুল ইসলামের সঙ্গে কথা বলবো। আপনি আমাদেরকে জানাবেন আপনাদের কর্মসূচি সম্পর্কে, যে কি করছেন করোনার এই সংকটকালে জনগণকে সচেতনতার জন্য। আমরা কম বেশি সবাই জানি যে বর্তমান পরিস্থিতিতে করোনা সংক্রমণের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, কিন্তু এরপরও দেখা যাচ্ছে দোকানপাট খোলা থাকায় ও জীবিকার তাগিদে সাধারণ মানুষের ঘর থেকে বাইরে আসার প্রবণতাটা অনেক বেড়ে গিয়েছে, যার ফলে পূর্বের থেকে এখন রাস্তাঘাট এবং বাজারে মানুষের সমাগমটা বেশি হচ্ছে। এই পরিস্থিতিতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে কোনোভাবেই কোনো স্থানে মানুষের জটলা তৈরি না হয়, এবং আমরা এর পাশাপাশি যে সকল স্থানে মানুষের সমাগম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে সে সকল স্থানে সিডিসি এর প্রণালী অনুযায়ী আমাদের প্রস্তুতকৃত জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন আমরা এই এলাকার কাঁচা বাজারটাকে ফাঁকা একটি মাঠে স্থানান্তর করেছি এবং একমুখী চলাচলের ব্যবস্থা করে দিয়েছি। সর্বোপরি আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি যাতে অপ্রয়োজনে তারা ঘরের বাইরে না আসে, এবং যদি প্রয়োজনে ঘরের বাইরেও আসে তারা যেন নিয়ম মেনে চলেন এবং ঘরে ফিরে তারা যেন অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে নিজেকে জীবাণুমুক্ত করেন। ধন্যবাদ আপনাকে। পলি, স্বাস্থ্যবিধি মানার যে বিষয়, আমরা আসলে বিভিন্ন অঞ্চলে ঘুরে ফিরে যে জিনিসটি দেখেছি যে নামে মাত্র কিছু কিছু জায়গায় স্বাস্থ্য সুরক্ষার যে নির্দেশনা আছে সেটি মানা হচ্ছে। কেউ গ্লাভস পরলেও মাস্ক পরছেন না, কেউ মাস্ক পরলেও গ্লাভস পরছেন না। আর সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে যে সামাজিক দূরত্ব, এটা আসলে সবখানেই মানা হচ্ছে না, অনেক ক্ষেত্রেই এই বিষয়গুলো লঙ্ঘিত হচ্ছে কিংবা অমান্য করা হচ্ছে। তো পলি, এই ছিল রাজধানীর শাহজাহানপুর থেকে আমার কাছে করোনার এই সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। পলি। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর শাহজাহানপুর কাঁচা বাজার থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আদিত্য মামুন। করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে দেশের বিভিন্ন এলাকার খেটে খাওয়া মানুষ। পরিবারগুলো মানবেতর দিন কাটাচ্ছে। সংকট কাটাতে প্রশাসন ও সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, তবে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। দিনাজপুরে প্রতিবন্ধী পরিবারকে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম। ক্ষুধায় কাতর পরিবারটির প্রতিবন্ধী সন্তান রোজিনা মুঠোফোনে এলাকার সাংসদকে জানালে তিনি ত্রাণ সহায়তা পৌঁছে দেন। বাগেরহাটে ৩০০ নারীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শরণখোলায় ব্যবসায়ী হিরুর উদ্যোগে ৩ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ। প্রয়োজনের তুলনায় সরকারি ত্রাণ স্বল্পতা শরীয়তপুরের ভেতরগঞ্জ পৌরসভায়। কর্মহীন মানুষের চাহিদা পূরণ না হওয়ায় পৌর মেয়র আব্দুল মান্নান ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ দিচ্ছেন। গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। যশোরে পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও পৌর মেয়রের উদ্যোগে ২৩০০ শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রংপুরে র্যাব ১৩ উদ্যোগে ও কসিরুদ্দিন ফাউন্ডেশনের সহযোগিতায় চরাঞ্চলের ৩,০০০ পরিবারের মাঝে ১ মাসের খাবার ও ঈদ উপলক্ষে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়েছে। ঝালকাঠি স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে টিভি, অনলাইন সাংবাদিক, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের পিপিই ও নিরাপত্তা সামগ্রী বিতরণ। এছাড়াও ঠাকুরগাঁও, গাইবান্ধা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও লালমনিরহাটে দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান। সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন ২১০০ পরিবারের মাঝে সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের উদ্যোগে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ।
300 পরিবারের মাঝে সবজি বিতরণ করেছে ছাত্রলীগ। নড়াইলে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে 200 হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ টাকা প্রদান। মেহেরপুরে করোনা প্রতিরোধে অনুষ্ঠিত হল ফ্রি মেডিকেল ক্যাম্প। চট্টগ্রাম বিভাগের দাউদকান্দি উপজেলার 56টি কওমি মাদ্রাসার জন্য আর্থিক সহায়তা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা ও করোনা থেকে মুক্তির জন্য কুমিল্লায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। আফসানা নীলা, 21 টেলিভিশন। করোনা সংক্রমণের দিক থেকে সবার উপরে ঢাকা বিভাগ। এছাড়া মহানগরীর 10টি স্থান অধিক ঝুঁকিপূর্ণ। নারায়ণগঞ্জ, গাজীপুর, কেরানীগঞ্জ ও নরসিংদীতে বাড়ছে সংক্রমণের পরিধি। ঢাকার পরেই আছে চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ। ঝুঁকিপূর্ণ এলাকায় লকডাউন কঠোর করার পরামর্শ বিশেষজ্ঞদের। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। প্রতিদিন বাড়ছে করোনার বিস্তার। প্রথম করোনা রোগী শনাক্তের পর 60 দিনের ব্যবধানে 64 জেলায় ছড়িয়েছে সংক্রমণ। সবচেয়ে বেশি সংক্রমণ ঢাকা বিভাগে 82.07%। এরপরেই চট্টগ্রাম বিভাগে 5.45%, ময়মনসিংহ বিভাগে 3.78%, রংপুরে 2.49%, খুলনায় 2%, সিলেট বিভাগে আক্রান্ত 1.54%, রাজশাহী বিভাগে 1.45% এবং সবচেয়ে কম বরিশাল বিভাগে 1.23%। স্বাস্থ্যবিধি না মানা এবং ঘরে থাকার নির্দেশনা না মানার কারণেই সংক্রমণ বাড়ছে। ঢাকা সহ সারা দেশে সংক্রমিত এলাকা বাড়ছে, যেগুলোকে আমরা ক্লাস্টার বলতে পারি, সেগুলো বাড়ছে। আমরা সামাজিক বিধিনিষেধ মানছি না বা মানতে পারছি না, বাইরে বেরোচ্ছি, অন্যের সংস্পর্শে আসছি। সবচেয়ে ঝুঁকিতে ঢাকা শহর। সারা দেশের মধ্যে মহানগরীতেই আক্রান্ত 58.28%। এলাকা ভিত্তিক আক্রান্তের হিসাবে রাজারবাগ, মিরপুর, কাকরাইল, যাত্রাবাড়ি, মুগদা, মহাখালী, মোহাম্মদপুর, লালবাগ সহ 10টি স্থান অধিক ঝুঁকিপূর্ণ। সংক্রমণ ঝুঁকিতে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদী। সংক্রমণ রোধে এখনই আরো কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বাস ভাড়া করে যাচ্ছে, এমনকি নৌকাতে গোপনে পালায় পালায় এক জেলার লোক আরেক জায়গায় যাচ্ছে। এতে কিন্তু রোগটা যেখানে ছিল না ওখানেও ছড়ায় যাচ্ছে। এই ব্যাপারেও মনে হয় সরকারের আরেকটু সতর্ক অবস্থান নিতেই হবে। আইন শৃঙ্খলা বাহিনী আরও সতর্ক হতে হবে, যেন আক্রান্ত জেলা থেকে কোনো লোক বের হয়ে অন্য জেলায় না যেতে পারে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে বন্ধ দেশের স্থলবন্দরের কার্যক্রম। বিপাকে আমদানিকারক ও C&F এজেন্টরা। দীর্ঘদিন বেকার অনেক শ্রমিক। সরকার রাজস্ব হারাচ্ছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। ভারতে লকডাউন শুরুর পর গত 20 মার্চ থেকে বন্ধ সিলেটের তামাবিল স্থলবন্দর। সংশ্লিষ্টরা জানান, ভারত সাড়া দিলেই তারা এ বন্দরের কার্যক্রম শুরু করতে পারবে। আমাদের বন্দর এবং কাস্টম উভয়ই প্রস্তুত আছে। যখনই ইন্ডিয়া থেকে কোনো পণ্য আসবে আমরা সেটা রিসিভ করতে পারবো। শুধু তামাবিল নয়, করোনা পরিস্থিতিতে বন্ধ পঞ্চগড়ের বাংলাবান্ধা, লালমনিরহাটের বুড়িমারি, দিনাজপুরের হিলে, যশোরের বেনাপোল, সাতক্ষীরার ভুমরা সহ সকল স্থলবন্দরের কার্যক্রম। বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় শ্রমিকরা কর্মহীন। ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানি রপ্তানিকারকরা। বুড়িমারি স্থলবন্দরে আটকে পড়া 61 ভারতীয় ট্রাক চালক ফিরতে পারছেন না দেশে। বেনাপোল ও ভুমরা স্থলবন্দরে প্রবেশের অপেক্ষায় ভারতীয় অংশে আটকে আছে পণ্যবাহী কয়েক হাজার ট্রাক। এক তো শ্রমিকরা কাজ ছাড়া, আমদানিকারকরাও ক্ষতিগ্রস্ত, ওপারেও যারা এক্সপোর্ট করে তারাও ক্ষতিগ্রস্ত। তাদের খুব দুঃখ দুর্দশার মধ্যেই দিনপাত হচ্ছে। বিভিন্ন ব্যাংক থেকে আমাদের লোনের মাধ্যমে জমি জমা বন্দুক রেখে আমাদের এলসিগুলো খুলতে হয়। সেই এলসিগুলোর পারপাসে তো আমাদের অনেক ইতিমধ্যেই সুদ দিতে হচ্ছে। পোর্টের যারা কার্যক্রম করে সবাই মানবতা জীবনযাপন করছে। কর্তৃপক্ষ বলছে, বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় মিলছে না রাজস্ব। এখানে প্রায় মাসে 70 থেকে 80 কোটি টাকা আমরা রেভিনিউ পাই। অত কিছু কিছু কোনো কোনো মাসে একটু দেরি করে। আর্থিক ক্ষতি কমাতে সীমিত পরিসরে হলেও স্থলবন্দরের কার্যক্রম চালু রাখার দাবি সংশ্লিষ্টদের। সমর ইসলাম, 21 টেলিভিশন।
পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সবসময় বিজ্ঞানের যুক্তিতেই দেখেছেন সবকিছু। বিজ্ঞান চর্চায় কেটেছে সারাটি জীবন। বিশেষ করে পরমাণু বিজ্ঞানকে মানব কল্যাণে ব্যবহারের চেষ্টা ছিল তার চিন্তা ও কর্মে। ভীষণ নির্মোহ জীবন কাটিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ডক্টর ওয়াজেদ মিয়া। মৃত্যুবার্ষিকীতে বিশিষ্ট এই পরমাণু বিজ্ঞানীকে অনুসরণ করে বিজ্ঞান চর্চার আহ্বান তার সহকর্মীদের। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। 1942 সালে 16 ফেব্রুয়ারি রংপুর জেলার পীরগঞ্জের ফতেপুর গ্রামে জন্ম ওয়াজেদ মিয়ার। 7 ভাইয়ের মধ্যে সবার ছোট ওয়াজেদ মিয়ার ডাকনাম সুথা মিয়া। এমএসসি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানে। এরপর লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন। আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন তিনি। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মধ্যে তিনি ছিলেন একমাত্র নির্বাচিত ভিপি। ছাত্র আন্দোলনে গ্রেপ্তার হলে জেল গেটে পরিচয় হয় বঙ্গবন্ধু পরিবারের সবার সাথে। সেদিন প্রথম পরিচয় হয় বঙ্গবন্ধুর বড় কন্যা, তার স্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তারপর শুভ বিবাহ। তাদের সংসারে আসে ছেলে সজীব ওয়াজেদ জয় আর সাইমা ওয়াজেদ পুতুল। সহকর্মীদের চোখে ওয়াজেদ মিয়া ছিলেন ভীষণ নির্মোহ এক মানুষ। রিসার্চে ছাড়াও পলিটিক্যাল কিছু অবদান ওনার আছে। সেটা হলো আমাদের যে সাভারে যে অ্যাটমিক এনার্জি রিসার্চ সেন্টারটা গড়ে তুলেছিলাম, তার জন্য জমি সরকারের কাছ থেকে নিয়ে নেওয়া। যেহেতু উনি শেখ হাসিনার স্বামী এবং আমাদের জাতির পিতার জামাতা, সেই হিসাবে ওনার ইনফ্লুয়েন্সটা অনেক কাজে লেগেছে। রূপপুর যে পাওয়ার প্ল্যান্টটা আজকে হচ্ছে, কিছুদিন পরেই যেখান থেকে আমরা ইলেকট্রিসিটি তৈরি করে ব্যবহার করতে পারবো, সেটা ওনার অবদান আছে খুব বেশি। উদার এই মানুষটি বিজ্ঞানের যুক্তিতে দেখেছেন সবকিছু। দেখেছিলেন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের স্বপ্ন। তার সেই স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। আজও তিনি সবার আদর্শ। বিজ্ঞানের বই ছাড়াও ডক্টর এম এ ওয়াজেদ মিয়া লিখেছেন বঙ্গবন্ধু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে। 2009 সালের 9 মে 67 বছর বয়সে চিরবিদায় নেন বিশ্ববরেণ্য এই বিজ্ঞানী। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা পরবর্তী অর্থনীতি সচল রাখতে বিদেশি বিনিয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। দপ্তরগুলোর সমন্বয় বাড়ানোর আহ্বান। সারা দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণের সবার উপরে ঢাকা বিভাগ, কঠোর হওয়ার পরামর্শ। করোনা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে আমদানিকারক ও সিএনএফ এজেন্ট, বেকার শ্রমিকরাও। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekusheltv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকেও লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। 21-এর সাথে।